খাতুনগঞ্জ বাজারে নেই বোতলজাত সয়াবিন। কাল আমদানিকারক আড়তদারদের সাথে বৈঠকে বসবেন মেয়র ও ডিসি। গাজীপুরে শ্রমিকের আত্মহত্যার জেরে কারখানা ভাঙচুর, যানবাহনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে 12টি কারখানায় ছুটি। বরিশালে যুবদল নেতা সুরুজ হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা সহ আসামি 7 জন, গ্রেপ্তার 2, আধিপত্য নিয়ে দ্বন্দ্ব। শরীয়তপুরে খাস জমিতে প্রায় 150 অবৈধ স্থাপনা, উচ্ছেদ করতে পারছে না সড়ক বিভাগ, রাস্তা বড় করা নিয়ে সংকট। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। এলপি গ্যাস, বিস্কুট, লবণ, সরিষার তেল, আটা, ময়দা, ডাল জাতীয় পণ্য সহ 16টি পণ্যের উপর ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার দুপুরে এ বিষয়ে আদেশ জারি করা হয়। এনবিআর এর প্রজ্ঞাপন অনুযায়ী রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল ও কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে 2025 সালের 30 জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হলেও এর কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এদিকে শর্ত সাপেক্ষে এলপি গ্যাস ও প্রাকৃতিক গ্যাসেও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যেসব ব্যবসায়ী নিজেরাই আমদানি করে ভোক্তার কাছে বিক্রি করেন তারা ভ্যাট অব্যাহতির সুবিধা পাবে না বলে জানিয়েছে এনবিআর। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিরসনে আগামীকাল তেল উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদারদের সাথে বৈঠকে বসছে প্রশাসন। দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে তদারকিতে গিয়ে একথা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে খাতুনগঞ্জে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। এ সময় বাজারে বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে খোঁজ নেন সিটি মেয়র। বেশিরভাগ দোকানেই বোতলজাত তেল না পাওয়ায় এ নিয়ে কাল তেল উৎপাদনকারী ও আমদানিকারকদের সাথে বৈঠক হবে বলে জানান তিনি। এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে তৎপর থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানান, পুরো রমজানে বাজার তদারকিতে 400টি অভিযান চালানো হবে। খাতুনগঞ্জের অভিযানে মূল্য তালিকা না থাকায় 3টি প্রতিষ্ঠানকে 17,000 টাকা জরিমানা করা হয়। এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সব সময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে অভিযান করা হয়েছে যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানোরামা অ্যাপারেলস কারখানার এক শ্রমিকের আত্মহত্যার জেরে কারখানা ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 12 কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধদের দাবি, আফসানা আক্তার লাবণী গতকাল অসুস্থতার কারণে ছুটি চেয়েও না পেয়ে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। এর প্রতিবাদে সকালে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কারখানার জানালার কাচ ভাঙচুর করে এবং একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। তাদের অবরোধে প্রায় 1.5 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে লাবণীর আত্মহত্যার পর অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ছুটি না পেয়ে আত্মহত্যার গুজব ছড়িয়ে আজ ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পারিবারিক চাপে পড়ে এই গার্মেন্টসে কাজ নিয়েছেন, এটা নিয়ে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল এবং এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই উনি আত্মহত্যার পথটা বেছে নেন। শ্রমিকরা সকালে এসে এই প্যানোরামাতে এই বিষয়টাকে একটা গুজব সৃষ্টি করে এই প্যানোরামা গার্মেন্টসটিকে প্রথমে ভাঙচুর করে এবং তার ফলশ্রুতিতে আরও কিছু গার্মেন্টস শ্রমিকরা আশেপাশের গার্মেন্টস থেকে নেমে রাস্তা অবরোধ করে। বরিশাল নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে হত্যার ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে কাউনিয়া থানায় মামলাটি করেন নিহতের বড় ভাই শাহিন গাজী। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার সুরুজ ও শাহিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সন্ধ্যায় সুরুজ ও নয়ন কাউনিয়া হাউজিং এলাকায় চা খেতে যায়। এ সময় শাহিন ও তার সহযোগীরা সুরুজ এবং নয়নকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা গ্রেপ্তারের জন্য সারা রাতে চেষ্টা করেছি, তো লাস্ট আমরা জেনেছি সে কোথায় গেল বা কী অবস্থা, তো এখনও পারিনি, তবে ইনশাল্লাহ আমরা খুবই তাড়াতাড়ি এটা গ্রেপ্তারে সক্ষম হব। শরীয়তপুরে খাস জমি দখল করে গড়ে উঠেছে 146টি অবৈধ স্থাপনা। উচ্ছেদ করতে না পারায় সড়ক সম্প্রসারণ, ফুটপাত ও যাত্রী ছাউনি নির্মাণ করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। প্রধান সড়কের পাশে স্থাপনা থাকায় যানজটের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। 1986-87 সালে শরীয়তপুরের মনোহর বাজার মোড় থেকে প্রেমতলা পর্যন্ত 12 একরের বেশি জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের ধানুকা থেকে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার অংশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত স্থাপনা। ওই এলাকায় যাত্রী ছাউনি, ফুটপাত, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সৌন্দর্য বর্ধন ও সড়কবাতি বসানোর কথা থাকলেও জমি দখল হওয়ায় তা সম্ভব হয়নি। 4 লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে মাত্র 24 ফুট প্রশস্ত করা গেছে সড়কটি। জায়গা ছিল সৌন্দর্য বর্ধন বা ফুটপাতের জন্য, সেই জায়গাটা অবৈধ দখলদাররা মানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করে রাখছে। যাদের জায়গা রয়েছে রাস্তার পাশে তারাই হচ্ছে এখানে বিভিন্ন বড় বড় স্থাপনা করে রাস্তার জায়গা দখল করে রাখে। বেআইনিভাবে দোকানপাট উঠায় থইছে, এগুলা ভাঙচুর করে আরো পিছায় দিলে রাস্তা আরো বড় হইলে আমাদের জন্য চলাচলের জন্য আরো সুন্দর হয়। দখল করা জমিতে হাসপাতালের কোনো অংশ থাকলে সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। মোট 146টি অবৈধ স্থাপনার তালিকা জেলা প্রশাসককে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। অবৈধ স্থাপনা রয়েছে এরকম কিছু পক্ষকে আমরা নোটিশ দিয়েছি, তারা এখান থেকে অপসারণের জন্য জেলা প্রশাসনের সহায়তা নিয়ে আমরা সামনে একটা উদ্যোগ নিয়ে অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করতে পারবো। স্থাপনা উচ্ছেদে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। এই বিষয়টি নিয়ে সড়ক জনপথের এক্সএন মহোদয়ের সাথে আমার সাক্ষাতেই কথা হয়েছে, তো ওনাকে আমি আসলে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছি, কী ধরনের সহযোগিতা ওনার প্রয়োজন সেটা আমাদেরকে জানাবেন এবং তার প্রেক্ষিতে আমরা আইনানুগ সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রদান করব। অবিলম্বে খাস জমি দখলমুক্ত করে উন্নয়ন কাজ শেষ করার দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো ইফতার বাজারের খবর। রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি পসরা সাজিয়ে বসেছেন বরিশালের ব্যবসায়ীরা। দুপুর থেকে ভিড় জমে ওঠে নগরীর নামি দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুটপাতের দোকানে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশাল ইফতারের বাজার কতটা জমে উঠেছে, বেচা কেনা কেমন হচ্ছে এবং কোন আইটেমগুলোর চাহিদা বেশি? জি, আসলে দুপুরের পর থেকে কিন্তু বরিশালের যে ইফতারের বাজারগুলো রয়েছে, সে ছোট বড় যতগুলো দোকানই রয়েছে সব দোকানে কিন্তু আমরা দেখেছি মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের নামাজের পর অর্থাৎ 3টার ভিতরে কিন্তু আসলে এই মানুষগুলো ইফতার কিনতে কিন্তু বরিশাল নগরীর যে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় করছে। এছাড়াও ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভিড় জমিয়েছে। আমরা যেটি দেখেছি যে এবারে কিন্তু বরিশালের বাজারে জামাই জিলাপি নামে একটি জিলাপি রয়েছে, যেটি অনেক বড় হয়। একটি জিলাপি কিন্তু প্রায় আধা কেজির উপরে হয়ে থাকে। সেই জিলাপিটি কিনতে কিন্তু আসলে মানুষের বেশ ভিড় আমরা দেখেছি এবং এটি কিন্তু বরিশালের একটি ঐতিহ্যবাহী একটি জিলাপি। সেই জিলাপিটি কিন্তু আসলে সংগ্রহ করার জন্য দুপুরের পর থেকেই মানুষ ভিড় করেন। যে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় নাজেমস যে ইফতার বাজার রয়েছে সেখানে আমরা দেখেছি এটি কিন্তু বেশ চাহিদা রয়েছে মানুষের কাছে। এর পাশাপাশি কিন্তু সচরাচর যেগুলো থাকে তার চেয়ে কিন্তু ভিন্নধর্মী কিছু আইটেম কিন্তু তারা তৈরি করেছেন ক্রেতাদের জন্য এবং বিক্রেতারা বলছেন যে আসলে তারা বেশ সাড়া পাচ্ছেন সেই আইটেমগুলো কিন্তু আসলে বিক্রি করছেন। এখানে বিভিন্ন ধরনের পাকোড়া রয়েছে এবং মাংসের চপ রয়েছে, বোরহানি রয়েছে, হালিম রয়েছে, কয়েক পদের কিন্তু আসলে হালিম তারা বিক্রি করছেন এবং হালিম কিন্তু যাতে সাধারণ মানুষ কিনতে পারেন সেই ক্রয় ক্ষমতার মধ্যে রেখেই কিন্তু তারা এই হালিমগুলো বিক্রি করছেন। এর পাশাপাশি যে আলুর চপ রয়েছে,
অন্যান্য যে চপ রয়েছে সেগুলো কিন্তু আসলে একদম 10 টাকার ভিতরে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি অন্য যে চপগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 30 টাকা থেকে 40 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন চপ বিক্রি করা হচ্ছে। আমরা গতকাল দেখেছিলাম যে আসলে গতকাল এবং আজকেও বরিশালে বিভিন্ন ইফতার বাজারিতে কিন্তু আমরা দেখেছি যে ভোক্তা অধিকার তারা কিন্তু আসলে অভিযান পরিচালনা করেছেন। তারা যেটি বলছেন যে আসলে মানুষ যাতে সহজভাবে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে এবং কোনো যে পণ্যের দাম যাতে বাড়তি না রাখতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা বাজারে অভিযান চালাচ্ছেন। সেই অভিযানের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বরিশালের বাজারে আমরা একটা স্বস্তি দেখেছি মানুষের মধ্যে। মানুষ কিন্তু বলছে যে আসলে এবারে যে ইফতার বাজার রয়েছে তাতে কিন্তু আসলে খুব সুন্দরভাবে কিন্তু তারা সেই ইফতার সামগ্রী কিনতে পারছেন। এর পাশাপাশি আমরা বরিশাল নগরীর ছোটখাটো যে দোকানগুলো সেখানেও আমরা দেখেছি যে খুব সস্তায় কিন্তু আসলে মানুষ এবারে ইফতারি সংগ্রহ করতে পারছেন। বেগুনি 10 টাকা, আলুর চপ 10 টাকা, পেঁয়াজু 5 টাকায় তারা কিনতে পারছেন এবং বিভিন্ন ধরনের মাংসের চপ রয়েছে, ডিমের চপ রয়েছে, সেগুলো কিন্তু তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে নিরাপদ খাদ্য বিভাগ তারা কিন্তু বরিশালের বিভিন্ন ইফতার বাজারিতে গিয়েছেন। তারা দেখেছেন যে আসলে যে জিলাপিগুলো তৈরি হচ্ছে সেই জিলাপিগুলো যে তেলে ভাজা হচ্ছে সেই তেলগুলো অত্যাধিক পুরনো কিনা, যদি পুরনো হয়ে থাকে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং যাতে এগুলো ব্যবহারে সাবধান হয় মানুষ বা যারা বিক্রেতা রয়েছেন তারা যাতে সাবধানতা অবলম্বন করেন সেই বিষয়গুলো কিন্তু তারা বিক্রেতাদের বলেছেন এবং খুব সুন্দরভাবে কিন্তু বরিশালের যে বাজারগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আসলে মানুষের স্বাচ্ছন্দ্যভাবে মানুষ কিন্তু তাদের ইফতার সামগ্রী ক্রয় করতে পারছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ইফতারের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। দগ্ধ 8 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন দগ্ধদের মধ্যে অনেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে যুবদলের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। অন্যদিকে কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের জেরে দুপক্ষের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। দুপুরে দালাল বাজার এলাকায় নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করে সদর পশ্চিম রায়পুর উপজেলার পদবঞ্চিত নেতাকর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধরা কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে কমিটিকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার জেলার 5টি উপজেলা, 4টি পৌরসভা ও সদর উপজেলার পশ্চিমাংশ ও পূর্ব যুবদল সহ 11টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। নওগাঁ, পাবনা ও টাঙ্গাইলে বাস মাইক্রোবাসের ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নওগাঁর পত্নীতলায় বিআরটিসি বাস ও মাইক্রোবাসের ডাকাতি এবং পাবনায় 40টি বাসের ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার শফিউল সারোয়ার জানান, রোববার রাতে জয়পুরহাটের কালাই, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, ল্যাপটপ সহ অন্যান্য মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4 বাসে ডাকাতির ঘটনায় নতুন 2 জন সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের 6 সদস্য গ্রেপ্তার। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিত্যক্ত খাদ্য গুদাম অপসারণের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তারা জানান, টুঙ্গিপাড়া উপজেলার পুরাতন খাদ্য গুদাম অপসারণে 14টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিনুর এন্টারপ্রাইজ সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। তবে তাদের স্বাক্ষর জাল করে টেন্ডার প্রত্যাহারের আবেদন জমা পড়ায় কাজটি আলভি ট্রেডার্সের কাছে চলে যায়। এ ঘটনায় আমিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দুদকের কাছে অভিযোগ জানালে অভিযানে এসে এর সত্যতা পায় দুদক। সাভারে অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার দায়ে 2টি ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। সকালে সাভারের আমিনবাজার এলাকায় এই অভিযান
পরিচালনা করে উপজেলা প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার জানান, প্রয়োজনীয় ছাড়পত্র সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে আমিনবাজার এলাকায় নূর ব্রিক্স ও বিবিসি ব্রিক্স ইটভাটা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ভাটা দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটা দুটি গুড়িয়ে দেওয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। নির্ধারিত মেয়াদে শেষ হয়েছে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের 150 কিলোমিটার ফসল রক্ষা বাঁধের কাজ। এতে অনেকটা স্বস্তিতে বোরো ধান চাষ করছেন হাওরের কৃষকরা। চলতি মৌসুমে জেলার হাওরে 1,05,000 হেক্টর জমির ফসল রক্ষায় 23,34,00,000 টাকা ব্যয়ে বাঁধের কাজ বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ হাওর অধ্যুষিত 9টি উপজেলায় সঠিক সময়ে বাঁধের কাজ শেষ হওয়ায় স্বস্তিতে কৃষকেরা। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া এসব বাঁধের কাজের নির্ধারিত মেয়াদ ছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। উজানের ঢলে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওর অঞ্চলের কৃষকদের বোরো ফসল বাঁচাতে এসব বাঁধ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা জেলা পানি উন্নয়ন বোর্ডের। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।